ভয় হচ্ছে, ভয় ধরাচ্ছে পরিস্থিতি, ভয় হচ্ছে হেঁসেল চালানোর, ভয় হচ্ছে গণপরিবহন ব্যবহারে, ভয় হচ্ছে কেনা বেচার ক্ষেত্রে। সাংঘাতিক বিপদ অপেক্ষা করে আছে ভারতীয় উপমহাদেশের জন্য। সেই ভয় অমূলক কিনা তা ভাবা বা বোঝার আগে জানার প্রয়োজন রয়েছে। কেন বলছি এ কথা? কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু একটা বিরাট অর্থনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিতে পারে গোটা বিশ্বকে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা এশিয়ায়, এমনটাই মত বিশেষজ্ঞদের। ইরানের বিরুদ্ধে জোড়া অভিযান আমেরিকা ইসরায়েলের, আর তাতেই বিরাট সাফল্যের দাবি। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনেই এবং তার ছেলেদের নিকেশের নির্দেশ দিয়েছিলেন বলে গোয়েন্দা সূত্রে খবর। শেষে সেই সংঘাত শুরু হয়। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে প্রথমেই খামেনেইকে নিকেশ করা হলো। 1 মার্চ ইরান জানায় যে সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যু হয়েছে। তার মেয়ে, জামাই, নাতি এবং পুত্রবধূরও মৃত্যু হয়েছে আমেরিকা ইসরায়েলের হামলায়। খামেনেইয়ের মৃত্যুতে ইরানের 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, 40 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোনা যাচ্ছে খামেনেইয়ের অবর্তমানে আপাতত দায়িত্ব সামলাবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং আইনসভার 2 সদস্যের কাউন্সিল দেশ সামলাবেন। শীঘ্রই পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই করা হবে। তবে অন্য একটা চর্চাও শোনা যাচ্ছে এক্ষেত্রে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর সে দেশের পরবর্তী নেতা কে হবেন তা নাকি হামলার অন্তত 2 সপ্তাহ আগে থেকেই ভেবে রেখেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি আলোচনায় রয়েছেন। তিনি একটি মার্কিন সংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখও খুলেছেন। আমেরিকার সেনা ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। খামেনেইয়ের মৃত্যুতে একদিকে যেখানে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি অনেক ইরানবাসীকে আবার উদযাপন করতে দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইতিহাসের সবচেয়ে শয়তান মানুষ বলে উল্লেখ করেছেন। আসলে কি শয়তান, নাকি দেশের ভেতরে অন্য কোনো মতও প্রচলিত রয়েছে খামেনেইকে নিয়ে? আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের জন্ম 1939 সালের 19 এপ্রিল। ইরানের মাশহাদের এক ধর্মীয় পরিবারে জন্ম হয় তার। শিয়া ইসলামিক চিন্তাধারা ও শিক্ষায় বড় হয়েছিলেন খামেনেই। পরে ইসলামিক শিক্ষা নেন। ধর্মীয় পাঠ থেকে ফিকাহ বা ইসলামী আইনে নিজেকে শিক্ষিত করেন। খামেনেইয়ের উত্থান একেবারে মাটি থেকে হয়েছিল। 1960-70-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরোধিতা করেন। আয়াতোল্লাহ রুহুল্লাহ খামেনেইর বিপ্লবী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এই সময় বেশ কয়েকবার কারাবন্দীও হন খামেনেই। ইরানে 1979 সালে ইসলামিক বিপ্লবের পর খামেনেই বিপ্লবী কাউন্সিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ইরানের নতুন রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে রাষ্ট্রীয় ভূমিকা পেতে শুরু করেন। বিপ্লবের পর 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং 1985 পর্যন্ত এই দায়িত্বে থাকেন। এই সময় তিনি বিপ্লব পরবর্তী সংগ্রাম, ইরান ইরাক যুদ্ধ এবং দেশীয় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেন। আয়াতোল্লাহ রুহুল্লাহ খামেনেইর মৃত্যুর পর 1989 সালে সংবিধান ও ধর্মীয় বিশেষ পরিষদ আয়াতোল্লাহ আলী খামেনেইকে ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সে সময় তাকে এই দায়িত্বে আনতে সংবিধানে কিছু সংশোধনী করা হয়, কারণ তিনি তখন শিয়া ধর্মের সর্বোচ্চ শাস্ত্রীয় মর্যাদায় ছিলেন না। সুপ্রিম লিডার হিসেবে খামেনেই ইরানের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক কাঠামোর সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন। তার হাতে যে ক্ষেত্রগুলো চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল তা হল ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনী, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প, নীতি নির্ধারণ ও কূটনীতি, বিচার ব্যবস্থা ও গণমাধ্যম, আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশল। খামেনেই প্রেসিডেন্ট, সংসদ বা অন্য নির্বাচিত কর্মকর্তাদের চেয়ে বেশি প্রভাবশালী ছিলেন। ইরানের কূটনৈতিক নীতি কঠোর রাখা, বিশেষত পশ্চিমী দেশ বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি বিরোধী অবস্থান বজায় রেখেছিলেন। ইরানের আঞ্চলিক নীতি ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সমর্থক গোষ্ঠীকে সমর্থন করত ইরান। লেবাননের হিজবুল্লাহ, হুথি থেকে শুরু করে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শিয়া সংগঠনগুলিকে সমর্থন করতেন খামেনেই। খামেনেইয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কট্টরপন্থী শিয়া মুসলিম খামেনেই দেশ শাসনেও কঠোর নীতি গ্রহণ করতেন। বিক্ষোভ আন্দোলন, কঠোর হাতে দমন পীড়নের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2009 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি এবং দমন পীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর 2022-23 সালে ইরান জ্বলে ওঠে হিজাব বিরোধী আন্দোলনে। হিজাব পরা নিয়ে কড়া আইন এবং সেই আইন ভঙ্গ করার অপরাধে মাহসা আমিনির মৃত্যু যেন সেই বিক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিল। খামেনেইর বিরুদ্ধে অভিযোগ উঠল কঠোর হাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার। পাশাপাশি খামেনেইর আমলে ইরানের হিজবুল্লাহ, হুথির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমী দুনিয়ার সঙ্গে টানাপোড়েন শুরু হয়। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরিত হলেও 2018 সালে আমেরিকা এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। আসলে ইরানের ইসলামীয় বিপ্লবকে একেবারেই ভালো চোখে দেখেনি আমেরিকা এবং ইসরায়েল। ফলে অচিরেই তেহরানের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তাতে অবশ্য একেবারেই দমে যাননি খামেনেই। উল্টে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ওয়াশিংটনের উপর পাল্টা চাপ তৈরি করেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় একাধিক প্যালেস্তাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীর জন্ম দেওয়ার অভিযোগ তোলে ইহুদিরা। সেই তালিকায় রয়েছে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ,
ইয়েমেনের হুথিদের নাম। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। ফলে পূর্ব ইউরোপে বেঁধে যায় যুদ্ধ। এই লড়াইয়ে খোলাখুলিভাবে মস্কোকে সমর্থন জানান খামেনি। শুধু তাই নয়, তার নির্দেশে সংঘর্ষের মধ্যেই ক্রেমলিনকে বিপুল সংখ্যায় আত্মঘাতী ড্রোন সরবরাহ করতে থাকে আইআরজিসি। বিনিময়ে পারস্যের প্রতিরক্ষা গবেষকদের হাতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তুলে দিতে কার্পণ্য করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2023 সালের 7ই অক্টোবর প্যালেস্টাইনের গাজা থেকে ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলা চালায় হামাস। তাদের ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। এই বিদ্রোহী গোষ্ঠীর অতর্কিত আক্রমণে মৃত্যু হয় বহু নিরীহ ইহুদি নাগরিকের। সেই খবর মিলতেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু। এই পরিস্থিতিতে হামাসের পক্ষ নিয়ে আসরে নেমে পড়ে হিজবুল্লাহ এবং হুথিও। ইসরায়েলের বিরুদ্ধে গড়ে ওঠা এই প্রতিরোধী রক্ষকে খোলার সমর্থন দিয়েছিলেন খামেনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইরানকে পরমাণু শক্তিধর হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার। সেই লক্ষ্যে আইআরজিসির তত্ত্বাবধানে পারস্যের প্রতিরক্ষা গবেষকদের ইউরেনিয়াম শুদ্ধকরণের কাজে লাগান তিনি। বিষয়টি নজরে আসতেই প্রমাদ গুনে ইসরায়েল। ফলে এক এক করে ইরানের সামরিক বিজ্ঞানীদের নিকেশ করা শুরু করে ইহুদি গুপ্তচর বাহিনী মোসাদ। ইহুদিদের চক্রান্ত ধরে ফেলতে খামেনি এর বেশি সময় লাগেনি। তাকে গদি থেকে সরানোর চেষ্টা করেছিল আমেরিকাও। ফলে প্রায় ইসরায়েলকে ছোট শয়তান এবং যুক্তরাষ্ট্রকে বড় শয়তান বলে উল্লেখ করতেন খামেনি। 1979 বিপ্লবের পর ইরানি মহিলাদের হিজাব পরাকে বাধ্যতামূলক করেন তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনি। 1983 সালে এই নিয়ে কঠোর আইন পাশ করে তেহরানের পার্লামেন্ট। ওই আইন বলবৎ করতে পারস্য দেশে গড়ে ওঠে নীতি পুলিশ নামে একটি বাহিনী। হিজাব বাধ্যতামূলক হওয়ায় ইরানি আমজনতার ক্ষোভ বাড়ছিল। গত শতাব্দীর 90-এর দশক থেকে নীতি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করে। নিন্দুকদের কথায় সবটাই চলত খামেনেইয়ের আঙ্গুলের ইশারায়। গত বছর ডলারের নিরিখে ইরানি মুদ্রার দাম মারাত্মকভাবে পড়ে গেলে রাস্তায় নেমে আসে আন্দোলন। এই আন্দোলন দমন করতে বিদেশি ভাড়াটে সেনা নামিয়ে দেন খামেনেই। আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালাতে দ্বিধা করেননি তারা। খামেনিকে যে কোনো মূল্যে সরাতে বদ্ধপরিকর হয়ে ওঠে ইসরায়েল। তারা পাশে পায় ট্রাম্পকে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে ইরানের তেলের খনিতে বরাবরই দৃষ্টি ছিল আমেরিকার। এবার আসি ভারতের চিন্তার কথায়। হরমুজ প্রণালী, যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলি সৌদি আরব, ইরাক, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ শিপিং লেন দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত এবং পরিশোধিত পণ্য চলাচল করে, যা বিশ্বব্যাপী তেল ব্যবহারের প্রায় 1/5। বিশ্বখ্যাত ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন ইন্টারট্যাঙ্কো জানিয়ে দেয়, মার্কিন নৌসেনার তরফে ইতিমধ্যে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে এই বলে যে এই যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী এবং সংলগ্ন এলাকা দিয়ে তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজ চলাচল করলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না মেরিনস। ফলে আপাতত ওই পথ দিয়ে ব্যবসায়িক সব রকম গতিবিধি বন্ধ রাখা হচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর এখনকার থেকে 57% পর্যন্ত বেড়ে ব্যারেল প্রতি $110 চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ভারতের বার্ষিক চাহিদার 50% অপরিশোধিত তেল এবং 60% বেশি প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই আসে। যে জন্য প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে যেসব দেশ, সেই তালিকায় উপরের দিকেই থাকবে ভারতের নাম। 2025 সালে যেখানে ফেব্রুয়ারি মাসে এই পথে প্রতিদিন 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আনত ভারত, সেখানে এখন সেটা 26 লক্ষ ব্যারেল এসে দাঁড়িয়েছে। চলতি বছরে প্রধানত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত থেকে এই পথে আনা হচ্ছে বিপুল পরিমাণ তেল। বিশেষজ্ঞদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ থাকলে রাশিয়া ছাড়া ইউএস, পশ্চিম আফ্রিকা, লাতিন আমেরিকা থেকেও তেল আনার বিকল্প রয়েছে ভারতের সামনে। কিন্তু এতে পণ্য পরিবহনের খরচ যে পরিমাণ বাড়বে, তাতে দেশের বাজারে জ্বালানির দামে আগুন লাগবে। এই পরিস্থিতিতে কি করবে ভারত, কি করবেন মোদি, সেদিকেই তাকিয়ে ভারতবাসী।